নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং বং হিলার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে ডিসকাস করব এআরডিএস সম্পর্কে। এআরডিএস মানে হলো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আজকের ভিডিওতে আমরা এআরডিএসের কি ডেফিনিশান এবং এআরডিএসের নতুন কি গ্লোবাল ডেফিনিশান এসছে এবং এর আগে কি এইসিসি এবং বার্লিন ডেফিনিশন কি ছিল এবং এটা কেন হচ্ছে, এর ম্যানেজমেন্ট কি এবং ভেন্টিলেশনে কীভাবে একে ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। তাহলে চলে আসি এআরডিএস কি। এআরডিএস যেটাকে আগে বলা হতো অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এবং বর্তমানে বলা হয় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবং এটা কি প্যাথোলজি আছে, এই প্যাথোলজি বলতে গেলে এখানে যে লাংয়ের যে অ্যালভিওলাইগুলো আছে সেইগুলো কোনো কারণে ড্যামেজ হয় এবং লিকি ক্যাপিলারি তৈরি হয় এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় যে ড্যামেজ হচ্ছে লাংয়ের অ্যালভিওলাইগুলো সেখান থেকে কিছু ইনফ্লেমেটরি মেডিয়েটার তৈরি হয়, সেগুলো কী করে অ্যালভিওলাইয়ের ক্যাপিলারিকে লিকি করে দেয়। তাছাড়া অ্যালভিওলার চারপাশ হায়ারাইজেশন হতে পারে এবং শেষমেশ ফাইব্রোসিস হতে পারে, এরকম বহুবিধ প্রক্রিয়া দেখা যায়। তাহলে চলে আসুন ডেফিনিশনে। 1994 খ্রিস্টাব্দে এইসিসি আমেরিকান ইউরোপিয়ান যে সংগঠনটা একটা তৈরি করেছিল ডেফিনিশন, সেইটা এবং 2000 পরবর্তী পর্বে যেটা বার্লিন ডেফিনিশন হয়েছিল সেইটা কি পার্থক্য আছে। 2012 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। এইসিসিতে বলেছিল এটা একটা অ্যাকিউট এবং সেটা কতদিনের মধ্যে হচ্ছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু বার্লিন ডেফিনিশনে বলা হয়েছে অন্তত যে ক্লিনিক্যাল যে সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি সেইটা মানে অন্তত 7 দিনের মধ্যে হচ্ছে এরকম একটা দেখতে হবে। তাছাড়া এইসিসিতে এক্সরেতে বায়োলেটারাল ওপাসিটি রয়েছে এইটা সম্পর্কে ব্যাখ্যা করা আছে। তখন ওই সিটি স্ক্যানের প্রাদুর্ভাবটা ঘটেনি, কিন্তু পরবর্তীকালে সিটি স্ক্যান যখন আবিষ্কার হয়, এই এক্সরেতে বায়োলেটারাল ওপাসিটির সঙ্গে যদি সিটি স্ক্যানে কিছু ফিচার্স দেখা যায় সেক্ষেত্রে বার্লিন এডিমায় এটা পরিষ্কার হয়। তাছাড়া এইসিসিতে দেখা যাচ্ছে এটা নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমার জন্য হচ্ছে। মানে কার্ডিওজেনিক পালমোনারি এডিমা কেন হয়? কোনো কারণে হার্টের মধ্যে যে প্রেশার বাড়ে, সেটা হাইড্রোজেনিক প্রেশার যদি বাড়ে সেটা ব্যাকওয়ার্ড এসে গিয়ে পালমোনারি আর্টারিতে প্রেশার বাড়ায় এবং মানে ক্রমশ পালমোনারি এডিমার সৃষ্টি করে, একে বলা হচ্ছে কার্ডিওজেনিক পালমোনারি এডিমা। কিন্তু এক্ষেত্রে নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা, এখানে পালমোনারি আর্টারিয়াল প্রেশারটা এক্ষেত্রে বাড়বে না। আর 2012 খ্রিস্টাব্দে যে বার্লিন ডেফিনিশনটা হয়েছিল সেটা এক্ষেত্রে এই পালমোনারি আর্টারিয়াল অক্লুশন প্রেশারটা এখানে ইউজ করা হচ্ছে না, এখানে ইকোর মাধ্যমে দেখা যায়। আগে কী করা হতো, পালমোনারি আর্টারিয়াল অক্লুশন প্রেশার দেখা হতো সেক্ষেত্রে বা ওয়েজ প্রেশার দেখা হতো, সেটা যদি 18 কম আছে তাহলে সেটা নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা, কিন্তু যদি বেশি থাকে তাহলে কার্ডিওজেনিক পালমোনারি এডিমা হওয়ার সম্ভাবনা থাকে। এবার অক্সিজেনেশন এই এইসিসিতে কী বলা হয়েছিল, PaO2 বাই FiO2 রেশিও, মানে PaO2 যদি আমি এবিজি করে পাই, তাছাড়া FiO2 সঙ্গে যে রেশিওটা পাই সেটা যদি 300 কম হয় বা সমান হয় তাহলে হচ্ছে অ্যাকিউট লাং ইনজুরি, আর যদি 200 কম হয় বা সমান হয় তাহলে হচ্ছে এআরডিএস। আর বার্লিন ডেফিনিশনে কি বলা হয়েছে, 300 কম হলে মাইল্ড, 300 থেকে 200-র মধ্যে হলে মডারেট এবং তারপরে 200 থেকে যদি 100-র মধ্যে হয় তাহলে সিভিয়ার। এবার পিপ দেখতে গেলে এখানে এইসিসিতে পিপ মানে কি, পজিটিভ এক্সপিরেটরি প্রেশার। পিপ কিন্তু লাঙের অ্যালভিওলাইকে ওপেন করে না, কি করে ওপেন অ্যালভিওলাই এক্সপিরেশনের সময় যখন চুপসে যায় সেইটাও চুপসে দিতে দেয় না, মানে কিছুটা ওপেন রাখতে সাহায্য করে। এই পিপের উল্লেখ এইসিসিতে বলা হয়নি, কিন্তু বার্লিন ডেফিনেশনে বলা হয়েছে মিনিমাম পিপ রাখতে হবে 5 সেন্টিমিটার/2। এবার জানবো যে 2024 খ্রিস্টাব্দে নিউ যে গ্লোবাল ডেফিনেশন এসেছে সেইটা সম্পর্কে। কি বলা হয়েছিল এখানে, রিস্ক ফ্যাক্টরকে উল্লেখ থাকতে হবে, মানে মাস্ট হ্যাভ নোন ক্লিনিক্যাল ইনসাল্ট, এটা পালমোনারি কোনো কজের জন্য হচ্ছে কি না বা নন পালমোনারি কোনো কজের জন্য হচ্ছে কি না সেই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। টাইমিং, এটা অন্তত 1 সপ্তাহ, মানে যে ক্লিনিক্যাল ইনসাল্টটা যে হয়েছে তার অন্তত 1 সপ্তাহ বা 7 দিনের মধ্যে হতে হবে। তাছাড়া যদি ইমেজিং দেখি, এখানে এক্সরে করলে বায়োলেটারাল ওপাসিটি পাচ্ছি, তাছাড়া সিটি স্ক্যান বা কম্পিউটেড টোমোগ্রাফি করতে পারি, তাছাড়া আমরা ইউএসজি করতে পারি এবং ইউএসজিতে বি লাইন দেখতে পাবো। তাছাড়া অরিজিন অফ ইডিমা, আগে কি বলা হয়েছিল, মানে নন কার্ডিওজেনিক ইডিমা, মানে কার্ডিওজেনিক ইডিমা থাকবে না
বা কোনো ভলিউম ওভারলোডের জন্য হচ্ছে না, এইটা হলেই তাহলে আমরা ধরে নেব যে নন কার্ডিওজেনিক ইডিমার জন্য এই পালমোনারি এডিমাটা হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিওজেনিক ইডিমাও পারসিস্ট করছে বা ভলিউম ওভারলোড পারসিস্ট করছে, কিন্তু সেইটা এই যে লাংয়ের যে ইডিমাটা সেটা সম্পূর্ণ ব্যাখ্যা হতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা এই এআরডিএসের জন্য হচ্ছে এটা ধরে নেব, মানে কার্ডিওজেনিক এডিমার সঙ্গে সঙ্গে এই এআরটিএস পারসিস্ট করতে পারে একসঙ্গে। তাছাড়া স্পেসিফিক ক্যাটাগরি এবং অক্সিজেনেশন থ্রেশহোল্ড রয়েছে। যদি নন ইনটিউবেটেড পেশেন্টের ক্ষেত্রে দেখি তাহলে কি করতে পারি, নন ইনটিউবেটেড পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা HFNC বা হাই ফ্রিকোয়েন্সি নেজাল ক্যানুলা যদি ইউজ করি তাহলে কি হয়, যদি 30 লিটার পার মিনিটের বেশি ফ্লো দিই সেক্ষেত্রে তা বা অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশন বা সিপ্যাপ যদি ইউজ করি, সেখানে পিপ মানে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার যদি 5 সেন্টিমিটার/2 এর বেশি হয়, সেই ক্ষেত্রে যদি PaO2 বাই FiO2 রেশিও, মানে PaO2টা পাচ্ছি হচ্ছে এবিজি থেকে, এটা যদি 300-র কম হয়, অথবা আমরা অনেক সময় স্যাচুরেশন মানে SpO2-র সঙ্গে FiO2 রেশিও করি, সেইটা যদি 315-র কম হয়, কখন এইটা করি, সাধারণত SpO2টা যদি 97%-এর কম থাকে, মানে সমস্ত ভেন্টিলেশন প্রক্রিয়া দেওয়া সত্ত্বেও, তাহলে এটা আমরা থ্রেশহোল্ড দেখি। এবার সিভিআরটি কীভাবে র্যাঙ্কিং করি ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে, মাইল্ড মানে PF রেশিও মানে PaO2 বা FiO2 রেশিওটা যদি 201 থেকে 300-র মধ্যে থাকে তাহলে মাইল্ড, বা স্যাচুরেশনের সঙ্গে FiO2 রেশিওটা যদি 236 থেকে 315-এর মধ্যে থাকে তাহলে মাইল্ড। আর মডারেট কি, PF রেশিওটা যদি 100 থেকে 200-র মধ্যে থাকে, বা স্যাচুরেশনের সঙ্গে FiO2 রেশিওটা যদি 149 থেকে 235-এর মধ্যে থাকে, এবং সিভিয়ার যদি 100-র কম থাকে PF রেশিওটা, এবং স্যাচুরেশনের সঙ্গে FiO2 রেশিওটা যদি 148-এর কম থাকে তাহলে হচ্ছে সিভিয়ার। এবার কিছু কিছু জায়গায় রিসোর্স লিমিটেড সেটিং থাকে, মানে এবিজি করা যাচ্ছে না, বা স্যাচুরেশন এবিজি করা যাচ্ছে না, বা আরও যে আমরা ভেন্টিলেশনের যে FiO2 এসব দেখছি সেগুলো তো আছেই, কিন্তু ভেন্টিলেশন বা হাই ফ্রিকোয়েন্সি নেজাল ক্যানুলা এগুলো পাচ্ছি না, সেই সব ক্ষেত্রে কী করা হয়, তাহলে যদি স্যাচুরেশন 97%-এর কম থাকে তাহলে, এবং SpO2 বা FiO2 যদি লেস দ্যান 315 থাকে স্ট্যান্ডার্ড অক্সিজেন দেওয়া সত্ত্বেও, তাহলে এবং ইমেজিংয়ে যদি আমরা ফিচার্স পাই, তাহলে তার সঙ্গে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, সেইটার উপর ভিত্তি করে আমরা একে ক্লাসিফিকেশন করি। তাহলে মেনলি কী কী দেওয়া হলো ACC আর বার্লিন ডেফিনিশনের মধ্যে। ACC হচ্ছে 1994, বার্লিন ডেফিনিশন হচ্ছে 2012 খ্রিস্টাব্দে। এবার ACCতে বলা হয়েছে অ্যাকিউট হবে, কিন্তু কোনো টাইম লিমিট দেয়নি, কিন্তু বার্লিনে বলেছে 7 দিনের মধ্যে হবে, মানে ক্লিনিক্যাল ইনসাল্ট যা হবে সেটা 7 দিনের মধ্যে পালমোনারি এডিমা ডেভেলপ করবে। এবং ACCতে আমরা এক্সরেতে বায়োলেটেড ওপাসিটি পাচ্ছিলাম, বার্লিনে পাচ্ছি এক্সের সঙ্গে সিটি স্ক্যান বা কম্পিউটার টোমোগ্রাফি। সিটি স্ক্যানে প্যাচি ওপাসিটি দেখতে পাবো, এবং এই সিটি স্ক্যান দিয়ে আমরা বুঝবো এই প্যাচি ওপাসিটিটা ওই অ্যাটেলেকটিসিস বা প্লিউরাল ইফিউশন বা নোডুল এইসবের জন্য হচ্ছে না। এবং সিটি স্ক্যানে এই প্যাচি ওপাসিটির মধ্যে কিছু কিছু ভালো লাং দেখতে পারবো, এই লাংটাকে বলা হচ্ছে বেবি লাং। এই বেবি লাংটাকে কীভাবে প্রোটেক্ট করবো সেটাই ভেন্টিলেশন সেটিংয়ে দেখতে হবে। তাছাড়া অক্সিজেনেশন দেখেছি, মানে তাছাড়া কি ইডিমা, পালমোনারি এডিমাটা ডেভেলপ করছে, এটা নন কার্ডিওজেনিক সেটা বোঝার জন্য আগে ACCতে পালমোনারি আর্টেরিয়াল ওয়েজ প্রেশার দেখা হতো, মানে সোয়ান গ্যাঞ্জ ক্যাথেটার দিয়ে দেখা হতো। সেটা যদি 18-র কম থাকে তাহলে অবশ্যই এটা কার্ডিওজেনিক পালমোনারি এডিমা নয়। কিন্তু বর্তমানে এই পালমোনারি আর্টেরিয়াল ওয়েজ প্রেশার বা অক্লুশন প্রেশারটা ইউজ করা হয় না। এবার এখানে PaO2 বাই FiO2 রেশিও দেখা হয়। PaO2 বাই FiO2 আগে যে দেখা হচ্ছে সেটা 300-র কম থাকলে আগে বলা হতো অ্যাকিউট লাং ইঞ্জুরি, আর 200 থেকে 300-র মধ্যে থাকলে বলা হতো ARDS। আর এখন বার্লিন ডেফিনিশনে সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে ক্লাসিফিকেশন করেছে। 300 থেকে 200-র মধ্যে হলে মাইল্ড, 200 থেকে 100-র মধ্যে হলে মডারেট, এবং 100-র নিচে হলে সিভিয়ার। এটা হচ্ছে এই দুটোর মধ্যে মেইনলি ডিফারেন্স। এবার 2024-এ একটা নতুন এলো বার্লিন, এটাও হচ্ছে 7 দিনের মধ্যে ফিচার্স দেখা যাবে, এবং শুধুমাত্র এখানে PaO2 FiO2 রেশিও দেখা হচ্ছে না, তার সঙ্গে স্যাচুরেশন ও FiO2 রেশিওটাও দেখা হচ্ছে। এবং কি হয় তাছাড়া ইন্টিউবেটেড পেশেন্টে কী হচ্ছে, এবং তার সাথে রিসোর্স লিমিটেড এরিয়া কীভাবে দেখা হয় সেটারও উল্লেখ এই 2024 খ্রিস্টাব্দের যে নিউ গ্লোবাল ডেফিনিশন আছে সেটাতে উল্লেখ আছে। তাহলে এই 2024-এর যে নিউ ডেফিনিশন সেটাকে ডিটেলসে বলা যাক। তাহলে ARDS-এর ডেফিনিশন কী? ARDS-এর ডেফিনিশন বলছে এটা
অ্যাকিউট, ডিফিউজ এবং ইনফ্লেমেটরি একটা লাং ইনজুরি, যেটা প্রেসিপিটেট হয় জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে, যেটা পারমানেন্ট কজ হতে পারে, লাইক নিউমোনিয়া বা নন পারমানেন্ট ইনফেকশান, ট্রমা, ট্রান্সফিউশন, বার্ন এবং শকের জন্য হতে পারে। এই ইনজুরি থেকে কি হয়, এই ইনজুরি থেকে পালমোনারি ভাস্কুলার এবং এপিথেলিয়াল যে পারমিবিলিটি আছে সেইটা বেড়ে যায়। এর ফলে কি হয়, লাঙে ইডিমা দেখা যায় এবং এটা গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট হয়। এই গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট অ্যাটেলেকটিসিসের জন্য দেখা যায় এবং যেটার মাধ্যমে কিছু লাঙে যে এরিয়েটেড যে লাং অ্যালভিওলাইগুলো আছে সেইগুলো ড্যামেজ হয়। তাছাড়া কিছু ক্লিনিক্যাল হলমার্ক দেখা যায় আফটার হাইপক্সিমা অ্যান্ড ডিফিউজ রেডিওগ্রাফ ওপাসিটিতে কী হয়, শান্টিং বেড়ে যায়, তাছাড়া অ্যালভিওলার ডেড স্পেস বাড়ে এবং লাং কমপ্লায়েন্স কমবে। এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিছু মেডিকেল ম্যানেজমেন্ট, পজিশন, সিডেশন, প্যারালাইসিস, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার এবং ফ্লুইড ব্যালেন্সের উপরও কিছুটা নির্ভর করে। এবং হিস্টোলজিক্যাল ফাইন্ডিং যদি আমরা দেখি, সেটা কী হবে, ইন্ট্রাঅ্যালভিওলার ইডিমা দেখতে পাচ্ছি, ইনফ্লেমেশন পাবো, হায়ালিন মেমব্রেন ফর্মেশন পাবো এবং অ্যালভিওলার হেমারেজ পাবো। এবার এআরডিএস ক্যাটাগরিতে কী কী ক্রাইটেরিয়া আমরা দেখছি এই 7 দিনের মধ্যে, এটা দেখছি একটা 1 নম্বর। এবং আগে কি বলা হচ্ছিল, পালমোনারি এডিমা ইজ নট এক্সক্লুসিভলি অর প্রাইমারিলি অ্যাট্রিবিউটেবল টু কার্ডিওজেনিক পালমোনারি এডিমা। মানে কার্ডিওজেনিক পালমোনারি এডিমা যদি না পাওয়া যায়, আগে বলা হতো নন কার্ডিওজেনিক পালমোনারি হয়েছে, কিন্তু এখানে হচ্ছে এই পালমোনারি এডিমাটা কার্ডিওজেনিক পালমোনারি এডিমা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। মানে দুটোই পারসিস্ট করতে পারে, কিন্তু এই পালমোনারি এডিমাটা কার্ডিওজেনিক পালমোনারি এডিমার জন্য বা ভলিউম ওভারলোডের জন্য হয়েছে সেটা ব্যাখ্যা করা যাচ্ছে না। এবং টাইমিং কি বলছে, অ্যাকুট অনসেট অফ ওর্সেনিং অফ হাইপক্সি রেসপিরেটরি ফেলিওর উইদিন 1 উইক। আর চেস্ট ইমেজিং আমরা এক্সরে করতে পারি, বায়োলেটারাল ওপাসিটি দেখতে পারি, তাছাড়া সিটি স্ক্যানে দেখতে পারি কিছু ফিচার্স, তাছাড়া এখানে ইউএসজি করতে পারি। ইউএসজিতে এখানে বি লাইন দেখতে পাবো। এই ছবিতে আমরা বি লাইন দেখতে পাচ্ছি, একটা বি লাইন, দুটো বি লাইন, 10টা বি লাইন, এরকম অনেক বি লাইন দেখতে পাবো। এবার ক্রাইটেরিয়া, মানে স্পেসিফিক এআরডিএস ক্যাটাগরিতে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। অক্সিজেনেশন দেখবো, নন ইন্টিউবেটেড পেশেন্টের ক্ষেত্রে PO2 FiO2 রেশিও দেখবো 300-র কম আছে কিনা, এবং SpO2 FiO2 রেশিও দেখবো 315-র কম আছে কিনা, যদি স্যাচুরেশন 97% থাকে। এক্ষেত্রে কী হবে, হাই ফ্রিকোয়েন্সি নেসাল ক্যামেরা ইউজ করতে পারি যদি এখানে ফ্লো 30 লিটার পার মিনিটের বেশি দেওয়া হয়, বা বাইপ্যাপ সিপ্যাপ দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার ইস্টু পিপ দেওয়া হয়েছে, তাতে সেগুলো দেখতে পারি। এবং ইন্টিউবেটেড পেশেন্টের ক্ষেত্রে দেখতে হবে। মাইল্ডের ক্ষেত্রে কী হয়, যদি 200-র কম থাকে, 200 থেকে 300-র মধ্যে থাকে PF রেশিওটা, আর মডারেট কি 100 থেকে 200-র মধ্যে, আর সিভিয়ার হচ্ছে 100-র কম। আর যদি SF রেশিও দেখি, তাহলে 235 থেকে 300-র মধ্যে, 235 থেকে 315 হচ্ছে মাইল্ড, 149 থেকে 235 হচ্ছে মডারেট, এবং 148-এর নিচে হলে সিভিয়ার। এবং কিছু রিসোর্স লিমিটেড এরিয়া রয়েছে যেখানে আমরা পিপ দিতে পারছি না, বা এপিজি করতে পারছি না, এরকম নানা রিসোর্স লিমিটেড এরিয়া রয়েছে, সেখানে SF রেশিওটাই দেখা হচ্ছে যেটা 315-র কম কিনা, কিন্তু এইখানে ওইগুলোর কোনো উল্লেখ থাকবে না, মানে পিপ দিয়ে দেওয়া হচ্ছে কি না, বা রেট অফ অক্সিজেন কত, সেইগুলোর কোনো উল্লেখ এর মধ্যে থাকবে না। এবার আমরা এআরডিএসের কিছু বেসিক প্রিন্সিপাল অফ ভেন্টিলেশন সেটিং সম্বন্ধে আলোচনা করব। এখানে কি রাখতে হয়, PO2 রাখতে হয় 52 to 80%-এর মধ্যে, এবং স্যাচুরেশন রাখতে হয় 88%-এর মতো, এবং পিপটাকে অপটিমাইজ করতে হয়। এখানে কি করতে হয়, একটা লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন দিতে হয়। সাধারণত টাইডাল ভলিউম কত দেওয়া হয়, 6 to 8 ml per kg, কিন্তু এখানে টাইডাল ভলিউম 6 ml per kg দেওয়া হয়। এবং যদি টাইডাল ভলিউম ক্রমশ বৃদ্ধি করা হয়, তাহলে এক্ষেত্রে অনেক সময় ভলিউম ট্রমা ডেভেলপ করতে পারে। এবং আমরা টাইডাল ভলিউম 6 ml per kg অবধি রাখা, এবং পিপ প্লেয়ার যেটা, মানে প্লেয়ার টু প্রেশার যেটা, সেটা 30-এর নিচে রাখতে হবে, এবং 30-এর উপরে যদি হয় তাহলে ভলিউম ট্রমা বা ব্যারোট্রমা এসব দেখতে পাই। এবার আমরা টাইডাল ভলিউমটা কমাচ্ছি 6, এবং অনেক সময় সেটা আপ টু 4 ml per kg অবধি করা যাচ্ছে। টাইডাল ভলিউম কমালাম। মিনিট ভেন্টিলেশন মানে কি, টাইডাল ভলিউম ইন্টু রেসপিরেটরি রেট। এবার টাইডাল ভলিউম কমানোর পরে কী হচ্ছে, মিনিট ভেন্টিলেশন কমছে, এর ফলে কি হচ্ছে, মানে শরীরে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে, PCO2 ইনক্রিজ করছে। এই PCO2 ইনক্রিজ করলে কি হচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করছে, এবং পারমিসিভ একটা হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করছে।
এই তারপরে যদি পিএইচ এবং কমতে থাকে সেক্ষেত্রে কী হয়, রেসপিরেটরি রেটটা বাড়াতে হয় এবং রেসপিরেটরি রেটটা বাড়ানোর সঙ্গে সঙ্গে এটা আপ টু 35 বাড়ানো হয় এবং তাও রেসপিরেটরি রেটটা বাড়িয়েও যদি পিএইচ কমতে কমতে 7.15-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা মেজার নেব, বাইকার্বনেট বা যাই হোক সেক্ষেত্রে আমরা ইউজ করব। এবার আরেকটা কথা হচ্ছে ইনভার্স রেশিও ভেন্টিলেশন। সাধারণত নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে ভেন্টিলেশন রাখা হয় I/E রেশিওটা রাখা হয় 1:3 মতো। এবার আমাদের জানতে হবে রেসপিরেটরি রেটটা কি। রেসপিরেটরি রেট হচ্ছে ধরুন সেট করলাম 12/মিনিট, মানে কি হলো 60 সেকেন্ডে 12 বার নিচ্ছে, মানে প্রত্যেকটা রেসপিরেশনের জন্য 5 সেকেন্ড নিচ্ছে। এবার I/E রেশিও যদি 1:3 করি তাহলে ইন্সপিরেশন টাইমের 5 সেকেন্ডের 1/4 টাইম নিচ্ছে ইন্সপিরেশন, আর বাকি যে 3/4 টাইম সেটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশনে কী হয়, শরীরে অক্সিজেন ঢুকছে আর এক্সপিরেশনের সময় শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হচ্ছে। ARDS-এ কী করা হয়, এই I/E রেশিওটা কমানো হয়, মানে বাড়ানো হয়, 1:3 থেকে 1:2 বা 1:1 করা হয়। এতে কী হয়, অক্সিজেন শরীরে প্রবেশ করছে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যে এক্সেলেশন টাইমটা সেটা কমে যাচ্ছে। তাহলে কী হয়, কার্বন ডাইঅক্সাইড শরীরে বেশি করে জমছে, এর জন্য পারমিসিভ একটা হাইপার ক্যাপনিয়া হচ্ছে। আর ইনভার্স রেশিও ভেন্টিলেশন কি, যখন এই 1:2 বা 1:1 করতে করতে 2:1 করছি তখন কী হচ্ছে, অক্সিজেনটা অনেকক্ষণ বেশি ধরে ঢুকছে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা বেরোতে পারছে না। এর ফলে কী হবে, CO2 রিটেনশন বাড়বে, মানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার এগুলো বাড়তে পারে, বা COPD পেশেন্টের ক্ষেত্রে মানে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতে পারে। এই সব কারণে কী হয়, এইগুলোকে বলা হচ্ছে ইনভার্স রেশিও ভেন্টিলেশন। এবং এটা করলে কী হবে, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি তৈরি হবে, কিন্তু এতে কতটা কি মর্টালিটি বেনিফিট আমরা পাবো, মর্টালিটি হচ্ছে কি না বা বেনিফিট কতটা পাচ্ছি কি না সেটা এখনও ঠিকঠাকভাবে আমরা বলতে পারি না। এবার আরেকটা কথা আছে ড্রাইভিং প্রেশার। ড্রাইভিং প্রেশার কি, ড্রাইভিং প্রেশার হচ্ছে মানে আমরা যে পিপ দিচ্ছি তার থেকে কতটা এক্সট্রা প্রেশার দিয়ে আমরা অ্যালভিওলাইটাকে ওপেন করছি, সেইটা হচ্ছে ড্রাইভিং প্রেশার। আমরা কি দেখেছি, প্ল্যাটু প্রেশার যদি 30-এর উপরে হয় তাহলে ব্যারোট্রমা ভলোট্রমা এসব করতে পারে। কিন্তু ড্রাইভিং প্রেশার ব্যাপারটা কি, ড্রাইভিং প্রেশার হচ্ছে এই প্ল্যাটু প্রেশার মাইনাস যে পিপ, এইটা হচ্ছে ড্রাইভিং প্রেশার। ড্রাইভিং প্রেশারটা সবসময় চেষ্টা করতে হবে 14-র কম রাখা। ড্রাইভিং প্রেশার যত বেশি হবে, ড্রাইভিং প্রেশার বেশি হওয়া মানে লাংটা তত স্টিপ, মানে ততটা আমাদের ARDSটাকে ম্যানেজ করতে সেরকমভাবে ডিফিকাল্টি হবে। আমরা মোটামুটি ভেন্টিলেশনে কী সেটিং হয় বা কীভাবে ম্যানেজ করা হয় ARDS সেটা দেখলাম, কিন্তু কোনো মানুষ যদি ARDS থেকে সুস্থ হয়ে উঠছে তাহলে এই ভেন্টিলেশন থেকে উইনিং আপ কীভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কী কী দেখতে হয়, কী আমরা ম্যানেজ করবো, FiO2 দেখব, তারপরে I/E রেশিও দেখব, আর 3 নাম্বার হচ্ছে আমরা পিপ দেখব। প্রথমে দেখব FiO2 আস্তে আস্তে কমিয়ে দেখব যে পেশেন্ট নিতে পারছে কি না। তারপরে দেখব কি I/E রেশিও। আমরা কি দেখেছি, এখানে ইন্সপিরেটরি টাইমটা বাড়ানো হয়, মানে 1:2 বা 1:1 রাখা হয়, বা অনেক সময় ইনভার্স যে ভেন্টিলেশন 2:1 রাখা হয়। এটা আস্তে আস্তে রিভার্স করতে, মানে 1:1 1:2 এরকম করে আস্তে আস্তে নর্মাল 1:3 অবধি নিতে পারছি কিনা দেখব। এবং তারপরে কি দেখতে হবে, পিপ এখানে কী রাখতে হয়, ARDS-এ বেশি রাখতে হয়। ধরুন 12 আছে, এবার 12 থেকে কমিয়ে সেটা 10-এ করলাম, নিতে পারছি কিনা বা কীভাবে পেশেন্ট রিঅ্যাক্ট করছে সেটা 12 ঘন্টা ধরে দেখলাম। এভাবে আস্তে আস্তে পিপ কমিয়ে কমিয়ে দেখতে হবে। তারপরে আমরা পুরোপুরি উইনিং আপ করব, মানে ভেন্টিলেশন থেকে মানুষটাকে আবার নর্মাল এয়ার বা নন ইনভেসিভে দিয়ে কীভাবে ম্যানেজ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবো। ARDS-এ আমরা কি দেখি, প্রথম দিকে এপিজিতে দেখি PO2টা কমতে থাকে, কিন্তু পরবর্তীকালে PCO2টাও ক্রমশ বাড়তে থাকে। কিন্তু এই PCO2 বাড়াটা মোর রিস্কি, কারণ আমরা কি জানি CO2 কার্বন ডাইঅক্সাইড যেটা অক্সিজেনের থেকে 20 টাইমস মোর ডিফিউজেবল হলো। তাহলে CO2 বাড়তে থাকা মানে ভেন্টিলেশন সেটিং চেঞ্জ করার সত্য PCO2টা যদি ক্রমশ বাড়তে থাকে সেটা কি ইন্ডিকেট করে, মানে ড্যামেজ অ্যালভিওলারের পাশে হায়ালাইনেশনটা আরও থিক হয়ে যাচ্ছে এবং ক্রমশ ফাইব্রোসিসের দিকে যাচ্ছে, মানে এটা আরও বেশি খারাপ। ARDS-এ কীভাবে অ্যালভিওলারগুলো ড্যামেজ হয়, একটা হচ্ছে ভলুট্রমা, ব্যারোট্রমা, অ্যাডেলেকট্রমা আর হচ্ছে বায়োট্রমা। ভলুট্রমা কি, যদি প্রেশার মানে ARDS-এ কেন হয় ট্রমাগুলো হয়, সাধারণত ডিজিজের জন্য হতে পারে বা ভেন্টিলেশন সেটিংয়ের জন্য হতে পারে। কোনো কারণে যদি অ্যালভিওলারের মধ্যে প্রেশার বেড়ে যায় এবং অ্যালভিওলার ডিস্টেন্ডেড হয়ে যায় তাহলে ভলুট্রমা দেখা যায়, এবং এই অ্যালভিওলার যদি রাপচার করে যায় তাহলে ব্যারোট্রমা দেখা যেতে পারে, এবং ক্রমশ ওপেনিং ক্লোজিংয়ের জন্য অ্যাটেলেকট্রমা দেখা যেতে পারে।
এই ক্রমশ ওপেনিং ক্লোজিং এবং ড্যামেজ হওয়ার জন্য অনেক সময় যে ইনফ্লেমেটারি মার্কারগুলো তৈরি হয় সেটা অ্যালভিওলার চারিদিকে মানে জমা হয়ে কী হয় অ্যালভিওলাকে ড্যামেজ করতে পারে। এটাকে বলা হচ্ছে বায়োট্রমা। এবার আমরা জানবো যে লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশনকে কেন বলা হচ্ছে এআরডিএসে। এআরডিএসে দেখা যায় 4 থেকে 6 ml/kg টাইডাল ভলিউম দিতে হয়, কিন্তু কেন দিতে হয়? আমরা 6 থেকে 8ও স্টার্ট করতে পারি, কিন্তু দিলে দেখা যায় কি হয়, এক্ষেত্রে কি হয়, এআরডিএসে কমপ্লায়েন্স কমবে এবং ইলাস্টেন্স বাড়বে। তাহলে কি হবে, এতে প্ল্যাটু প্রেশারটা ক্রমশ বাড়তে থাকবে, কিন্তু আমাদের টার্গেট কি, প্ল্যাটু প্রেশার 30-এর কম রাখা। তাই আমাদের টাইডাল ভলিউমটা 4 থেকে 6 রাখতে হবে। তাতে কি হবে, মেন্টাল ভেন্টিলেশন কমবে এবং পারমিসিভ হাইপারক্যাপনিয়া ডেভেলপ করবে। এটাই হচ্ছে লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশনের মেন ফান্ড। এবার জানবো পালমোনারি এম্বোলিজমের বা এআরডিএস যেটা, আর তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে। রিস্ক ফ্যাক্টর কিছু হতে পারে তোমার পালমোনারি কজ হতে পারে আর এক্সট্রা পালমোনারি কজ। পালমোনারি কজ কী কী হতে পারে? পালমোনারি কজের মধ্যে নিউমোনিয়া হতে পারে, তারপরে যে অ্যাসপিরেশন হতে পারে, তাছাড়া ট্রমা, ইনহেলেশনাল ইনজুরি, তারপরে নিয়ার ড্রাউনিং, তারপরে ফ্যাট এম্বোলিজম বা রিপারবিউশন ইনজুরি, এসব হতে পারে। আর এক্সট্রা পালমোনারি কিছু কজ হতে পারে, যেমন ট্রমা, বার্ন, তারপরে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ম্যাসিভ ট্রান্সফিউশন, ড্রাগ ওভারডোজ, কার্ডিওপালমোনারি বাইপাস। এসবের জন্য কী হয়, ইন্টারলিউকিন বেশি করে সিক্রিট হয় ড্যামেজ হলে, তাহলে এই নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমাগুলো হতে পারে। এবার জানবো যে এআরডিএসে কয়েকটা স্টেজে হয়, এক্সিকিউটিভ স্টেজ, তার পলিফাইটিভ স্টেজ, ফাইব্রোটিক স্টেজ। এক্সিকিউটিভ স্টেজ যেটা হয়, লাং ইনফেকশন হয় এবং ভাস্কুলার পারমিটিভিটি ইনক্রিজ করে। তারপরে কী হয়, কনজেশন হয় এবং কী হয়, মানে গ্যাস এক্সচেঞ্জের পার্ট যেটা অ্যালভিওলে আছে সেটা পার্টটা কমে যায় এবং টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর দেখা যায়। এরপরে কী হয়, পলিফাইটিভ স্টেজ হয়। এটা 7 থেকে 10 দিনের মধ্যে হয়। এই এক্সিকিউটিভটা 7 দিনের মধ্যে আর পলিফাইটিভ 7 থেকে 10 দিনের মধ্যে হয়, মানে আরও বেশি বেশি করে নিউট্রোফিল এনগেজড হয়। তাছাড়া লাং কমপ্লায়েন্স কমে, লাংটা স্টিপ হয়ে যায়, টাইডাল ভলিউম কমাতে হয়, জন্য রেসপিরেট বাড়াতে হয়, এইগুলো দেখা যায়। এবং তারপরে ফাইব্রোসিস পর্যন্ত হয়ে যায়, মানে হাইলেশন হয়ে গিয়ে ফাইব্রোসিস পর্যন্ত হয়ে যায়। এই হচ্ছে ডিজিজ প্রোগ্রেশন, এভাবে এআরডিএসে দেখা যায়। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে হতে পারে কার্ডিওজেনিক পালমোনারি এডিমা হতে পারে, তাছাড়া ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোসিস বা ক্রনিক ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকতে পারে, বা ক্রিপ্টোজেনিক অর্গানিক নিউমোনিয়া থাকতে পারে, বা অ্যাকিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া থাকতে পারে, অ্যাকিউট ইনফ্লেমেটরি নিউমোনিয়া বা ডিসিমিনেটেড ক্যান্সার, এগুলো থাকতে পারে। এবার এই কার্ডিওজেনিক পালমোনারি এডিমা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ইকো করতে পারি, প্রো বিএনপি করতে পারি, বা রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করতে পারি, এগুলো দেখতে পারি। তাছাড়া এই যে হাইপক্সিক যে লাং ইঞ্জুরিগুলো আলাদা আছে, সেইগুলো আমরা কি বিএল করতে পারি, মানে ব্রিস অ্যান্টিলিউসাইড দেখতে পারি, লাইং বায়োপসি করতে পারি, এরকম আরও, তারপরে ব্রঙ্কোস্কোপি করতে পারি, এরকম নানাবিধ পরীক্ষা আমরা করতে পারি। তাছাড়া আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশনের ক্ষেত্রে কী বলেছিলাম, এইচএফএনসি। এইচএফএনসি মানে কি, হাই ফ্রিকোয়েন্সি নেজাল ক্যানালেশন। এইটা ঠিকঠাক কাজ করলো কিনা বা ফেলিওর হলো কিনা সেটা বোঝার জন্য একটা ইন্ডেক্স আছে, একে বলা হচ্ছে রক্স ইন্ডেক্স। এটা কি, SpO2 বা FiO2 বাই রেসপিরেটরি রেট। এবং এইটা একটা নির্দিষ্ট সময়, মানে 2 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা পর দেখতে, মানে 2 ঘন্টা পর যদি এটা লেস দেন 2.85 থাকে, বা 6 ঘন্টা পর লেস দেন 3.85 থাকে, বা 12 ঘন্টা পর লেস দেন 3.85 থাকে, তাহলে আমরা বুঝবো যে এইচএফএনসি দিয়ে কোনো কাজ হয়নি। আর আমরা দেখেছি কি, টাইডাল ভলিউম, লো টাইডাল ভলিউম দেওয়া হয়। এই টাইডাল ভলিউমটা কী করা হয়, বডি ওয়েট হিসেবে দেওয়া হয়, 4 to 6 ml/kg। মানে আগে 8 থেকে শুরু করে আস্তে আস্তে নামিয়ে 6, এবার সেটা 4 অবধি নামা যায়। এই কেজি যে প্রেডিক্টেড বডি ওয়েট, সেটা কীভাবে মেজার করবো? মেলদের ক্ষেত্রে 50 + 2.3 ইন্টু হাইট ইন ইঞ্চেস - 60, আর ফিমেলদের ক্ষেত্রে 45.5 + 2.3 ইন্টু হাইট ইন ইঞ্চেস -60। এইভাবে আমরা প্রেডিক্টেড বডি ওয়েট পাবো, তারপরে ml/kg ওয়াইজ টাইডাল ভলিউমটা ডিসাইড করব। তাছাড়া অনেক সময় দেখা যায় প্রোন পজিশন করলেও পেশেন্ট এআরডিএসটা অনেকটা রিলিফ হয়, এবং এটা কী করতে হয়, অ্যাজ আর্লি অ্যাজ শুরু করতে হয়, মানে 36 ঘন্টার মধ্যে, এবং সেটা 16 থেকে 18 ঘন্টা পার ডে এরকম সেশন করতে হয়। এই প্রোন পজিশন কখন কন্ট্রাক্টেড, এটা যখন স্পাইনাল কোনো ডিফর্মিটি রয়েছে, বা কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, যেমন থোরাসিক বা অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, বা হিমোডাইনামিক ইনস্টেবিলিটি দেখা দিয়েছে, বা কার্ডিয়াক অ্যাবনর্মালিটি আছে, সেই সব ক্ষেত্রে এই প্রোন পজিশনটা করা যায় না। এবার এই প্রোন পজিশনে কী কী বেনিফিট দেখা যায়?
প্রণ করলে কি হয়, যে মিডিয়াস্টিনাল যে কম্প্রেশনটা সেটা অনেক সময় কম হয়। তাছাড়া মানে হোমোজিনিয়াস একটা ডিস্ট্রিবিউশন হয়, মানে প্যাচি ওপাসিটি যেটা হয়েছিল সেটা হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন হয়। তাছাড়া অ্যালভিওলার কোলাপসটা কমবে এবং পেরিফেরাল যে রেজিস্ট্যান্স ভাস্কুলার রেজিস্ট্যান্সটা পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা কমবে। তারপরে ভিকু মিসম্যাচটা ইমপ্রুভ হবে। মানে এইসব দেখা গেলে কী হবে, PO2 পরিমাণটাও বাড়বে, PCO2 পরিমাণটাও কম হবে এবং পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কম হবে। এই সব দিক থেকে উপকার হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ARDS সম্পর্কে এইটুকুই জানলাম। ARDS সম্পর্কে বিস্তারিত যেটুকু আমাদের জানার দরকার ছিল সেইটুকু এই ভিডিওতে পুরোপুরি ব্যাখ্যা করলাম। পরবর্তী আরও কোনো ভিডিও সম্পর্কে আরও নতুন নতুন তথ্য পেতে এবং সেটি অত্যন্ত সাধারণভাবে সহজ ভাষায় বুঝতে অবশ্যই ভিডিওটির একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।